আচ্ছা, আমাদের এই যে শরীর বা ধরুন একটা বিরাট বটগাছ, এগুলো ঠিক কি দিয়ে তৈরি? আমরা যদি ভাঙতে ভাঙতে একদম ছোট এককের কাছে যাই, তাহলে কোথায় পৌঁছাব? আজকের আলোচনাটা জীবনের সেই মূল নকশা নিয়ে, মানে কোষ। আমাদের হাতে অষ্টম শ্রেণীর পাঠ্য বই তো আছেই, সাথে কিছু অনলাইন লেকচার আর গবেষণা প্রতিবেদনের সারসংক্ষেপও রয়েছে। আমাদের লক্ষ্য হল কোষের এই যে আণুবীক্ষণিক জগৎ, এটাকে একেবারে সহজ আর জীবন্ত করে তোলা। আলোচনাটা শুরুই করা যাক একটা দারুণ তথ্য দিয়ে। হুম। ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে বড় কোষ কোনটা হতে পারে? সেটা হলো উট পাখির ডিম। বলেন কি? হ্যাঁ, প্রায় 17 সেন্টিমিটার লম্বা একটা কোষ, যা আমরা খালি চোখে শুধু দেখিই না, চাইলে অমলেট করেও খেতে পারি। আশ্চর্য তো। তার মানে একটা গোটা ডিম আসলে একটাই কোষ। আমি তো ভাবতাম এর ভেতরে আরো অনেক কিছু আছে। হ্যাঁ, মূল কোষটাই হলো কুসুমটা, আর সাদা অংশটা ওর পুষ্টি আর কি। তাহলে নিউক্লিয়াস বা অন্য অঙ্গাণুগুলোও কি আনুপাতিকভাবে বড়? প্রশ্নটা খুব ভালো। দেখুন, নিউক্লিয়াসটা তুলনামূলকভাবে বড়, কিন্তু পুরো কোষের আকারের অনুপাতে অতটা নয়। আর অন্যদিকে সবচেয়ে ছোট কোষ হল মাইকোপ্লাজমা, একটা ব্যাকটেরিয়া। ওটা কতটা ছোট? ধরুন 1 মিলিমিটারের 10,000 ভাগের 1 ভাগ। মানে এই যে খালি চোখে দেখা একটা ডিম থেকে শুরু করে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া অদৃশ্য একটা ব্যাকটেরিয়া, এই বিশাল পরিসরের মধ্যেই তো কোষের বৈচিত্র্যটা লুকিয়ে আছে। অবিশ্বাস্য। তাহলে চলুন এই বৈচিত্র্যময় জগতের গভীরে ঢোকা যাক। প্রথমেই একেবারে গোড়ার প্রশ্নে আসি। এই যে আমরা কোষ কোষ বলছি, জিনিসটা আসলে কি? হুম। বইয়ের ভাষায় তো একে জীবের গঠনগত ও কার্যগত একক বলা হয়। এর মানেটা ঠিক কি? মানে এটা খুব সহজ। ধরুন একটা বাড়ি বানাতে যেমন হাজার হাজার ইট লাগে, হ্যাঁ। আর প্রত্যেকটা ইট বাড়ির কাঠামোটা ধরে রাখে, ঠিক তেমনি প্রত্যেকটা জীবদেহ, সেটা মানুষ হোক বা গাছ, অসংখ্য কোষ দিয়ে তৈরি। তাই এটা গঠনগত একক। বুঝেছি। আর কার্যগত একক কেন? কারণ জীবনের জন্য জরুরি সব কাজ, যেমন ধরুন শ্বাস নেওয়া, শক্তি তৈরি করা, বংশবৃদ্ধি করা, এই সব কিছুই কিন্তু প্রত্যেকটা কোষের ভেতরেই ঘটে। তার মানে আমাদের পুরো শরীরের কাজগুলো আসলে কোটি কোটি কোষের একটা একটা সম্মিলিত প্রচেষ্টা। একদম। কিন্তু এই এত ছোট জিনিস, এটা মানুষ প্রথম দেখল কিভাবে? নিশ্চয়ই কোনো যন্ত্রের সাহায্য লেগেছিল। ঠিক ধরেছেন। আর সেই যন্ত্র আবিষ্কারের গল্পটাই তো দারুণ রোমাঞ্চকর। ১৬৬৫ সালের কথা। রবার্ট হুক নামে একজন ব্রিটিশ বিজ্ঞানী নিজের বানানো একটা অণুবীক্ষণ যন্ত্র নিয়ে নানা কিছু দেখছিলেন। নিজের বানানো? হ্যাঁ, একদিন তিনি মদের বোতলের ছিপি, মানে কর্কের একটা পাতলা অংশ কাঁচের নিচে রাখলেন। আর যা দেখলেন তাতে তো তিনি অবাক। কি দেখলেন তিনি? তিনি দেখলেন পুরো জায়গাটা মৌচাকের মতো অসংখ্য ছোট ছোট ফাঁকা কুঠুরিতে ভরা। ল্যাটিন ভাষায় সেলুলা মানে হলো ছোট ঘর। সেই থেকে তিনি ওই কুঠুরিগুলোর নাম দিলেন সেল। তার মানে তিনিই প্রথম কোষ আবিষ্কার করেন। হ্যাঁ, যদিও তিনি আসলে মৃত কোষের দেয়াল দেখেছিলেন, কিন্তু জীবনের এই নকশাটা প্রথমবার তিনিই সবার সামনে আনেন। ভাবুন তো, সেই মুহূর্তটার কথা, নিজের বানানো যন্ত্র দিয়ে তিনি জীবনের ব্লুপ্রিন্ট দেখে ফেলেছেন। দারুণ একটা আবিষ্কারের গল্প। আচ্ছা, সব কোষ কি ওই মৌচাকের কুঠুরির মতোই দেখতে, নাকি এদের মধ্যেও ভিন্নতা আছে? না না, বিশাল ভিন্নতা আছে। কোষের আকৃতিটা পুরোপুরি নির্ভর করে তার কাজের ওপর। যেমন আমাদের রক্তে যে লোহিত রক্তকণিকা বা আরবিসি আছে, সেগুলো দুপাশ চ্যাপ্টা, অনেকটা চাকতির মতো। কেন? কারণ তাকে খুব সরু রক্তনালীর ভেতর দিয়ে গলে যেতে হয় আর বেশি করে অক্সিজেন বইতে হয়। আবার আমাদের স্নায়ুকোষ বা নিউরন দেখুন, সেগুলো লম্বা আর শাখা প্রশাখাযুক্ত, ঠিক যেন গাছের মতো। কেন এমন অদ্ভুত আকার? কারণ তার কাজ হল শরীরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খুব দ্রুত বার্তা পাঠানো, ঠিক যেন ইলেকট্রিক তারের মতো। পেশি কোষগুলো আবার মাকু আকৃতির হয়, দুদিক সরু আর মাঝখানটা মোটা, কারণ তাদের সংকুচিত আর প্রসারিত হতে হয়, যার ফলে আমরা হাঁটাচলা করতে পারি। মানে কাজ অনুযায়ী আকৃতি বদলে যাচ্ছে। একদম। আবার অ্যামিবা বা আমাদের রক্তের শ্বেত রক্তকণিকার ডাব্লিউবিসি কোনো নির্দিষ্ট আকারই নেই। তারা শত্রুকে ধরার জন্য ইচ্ছেমতো রূপ বদলাতে পারে। আমাদের সোর্সগুলোতে একটা অদ্ভুত কোষের কথা বলা হয়েছে, প্রস্তর কোষ বা স্টোন সেল। ব্যাপারটা ঠিক কি? ফলের ভেতরে পাথর? হ্যাঁ হ্যাঁ, ঠিক পাথর নয়, তবে পাথরের মতোই শক্ত। পেয়ারা
বা ধরুন নাশপাতি কামড় দিলে দাঁতের নিচে যে একটা কচকচে দানাদার ভাব লাগে না, হ্যাঁ লাগে তো। সেটাই হলো প্রস্তর কোষের কারণে। এই কোষগুলোর দেওয়াল লিগনিন জমে অসম্ভব শক্ত হয়ে যায়। এর কাজ হলো ফলকে দৃঢ়তা দেওয়া আর ভেতরের বীজকে রক্ষা করা। প্রকৃতির কি অসাধারণ ইঞ্জিনিয়ারিং, তাই না? সত্যিই তাই। ফলের মতো নরম জিনিসের ভেতরেই এমন শক্ত কাঠামো। আচ্ছা, তাহলে আমরা কোষের বাইরের আকারগুলো দেখলাম। এবার চলুন এর দেওয়ালটা ভেঙে ভেতরে ঢোকা যাক। একটা কোষের বাইরের আবরণটা কি দিয়ে তৈরি? এখানে উদ্ভিদ আর প্রাণী কোষের মধ্যে একটা বড় পার্থক্য চলে আসে। দুটো প্রধান আবরণের কথা আমাদের জানতে হবে। একটাকে বলে কোষ প্রাচীর, অন্যটা কোষ পর্দা। কোষ প্রাচীর আর কোষ পর্দা। হ্যাঁ, প্রথমে আসি কোষ প্রাচীরের কথায়। এটা হলো একটা শক্ত বাইরের দেয়াল যা শুধুমাত্র উদ্ভিদ, ছত্রাক আর ব্যাকটেরিয়ার কোষে পাওয়া যায়। প্রাণী কোষে কিন্তু এটা থাকে না। তার মানে আমাদের শরীরের কোষে কোনো দেয়াল নেই? কেন এই পার্থক্যটা? কারণ উদ্ভিদকে তো এক জায়গায় দাঁড়িয়ে রোদ, ঝড়, বৃষ্টি সব সহ্য করতে হয়। এই কোষ প্রাচীর তাকে একটা নির্দিষ্ট আকৃতি দেয় আর বাইরের আঘাত থেকে সুরক্ষা দেয়। এটা সেলুলোজ নামের একটা উপাদান দিয়ে তৈরি, যা খুব শক্ত। সেলুলোজ? হ্যাঁ, আমরা যে কাঠ, কাগজ বা তুলা ব্যবহার করি তার মূল উপাদানই কিন্তু এই সেলুলোজ। ভাবুন তো, একটা আণবিক্ষণিক দেয়াল আমাদের পুরো সভ্যতাকে কি পরিমাণ প্রভাবিত করেছে। বাহ, এই সংযোগটা তো ভাবিনি। কোষ প্রাচীর যদি বাইরের শক্ত দেয়াল হয়, তাহলে কোষ পর্দা কি? কোষ পর্দা হল সেই দেয়ালের ভেতরের একটা নরম, সজীব স্তর। প্রাণীকোষের ক্ষেত্রে যেহেতু কোষপ্রাচীর নেই, তাই এটাই সবচেয়ে বাইরের আবরণ। এটা প্রোটিন আর লিপিড দিয়ে তৈরি একটা পাতলা পর্দার মতো। এর একটা দারুণ নাম আছে, প্রভেদক ভেদ্য পর্দা। প্রভেদক ভেদ্য পর্দা। নামটা বেশ খটমটে লাগছে। এর মানে কি? মানেটা খুব মজার। একে আপনি কোষের দারোয়ান বা গেট কিপার বলতে পারেন। এই পর্দাটা ঠিক করে কোন জিনিস কোষের ভেতরে ঢুকতে পারবে আর কোনটা বাইরে যেতে পারবে। মানে বাছাই করে? একদম। সে প্রয়োজনীয় পুষ্টি বা জলকে ভেতরে আসতে দেয়, কিন্তু ক্ষতিকারক জিনিসকে আটকে দেয়। আবার কোষের ভেতরের বর্জ্য পদার্থকে বাইরে বের করে দেয়। এই বাছাই করার ক্ষমতার জন্যই এর এমন নাম। এভাবেই সে কোষের ভেতরের পরিবেশটাকে ঠিক রাখে। তাহলে আমরা কোষের সীমানা প্রাচীর আর গেটকিপারকে চিনে ফেললাম। এবার শহরের ভেতরে ঢোকা যাক। এই পর্দার ভেতরে কি আছে? পর্দার ভেতরে আছে জেলির মতো একটা অর্ধতরল পদার্থ, যাকে বলে সাইটোপ্লাজম। এটাই হলো কোষের মূল মঞ্চ। জীবনের সব নাটক এখানেই ঘটে। আর এই সাইটোপ্লাজমের মধ্যেই ভেসে বেড়াচ্ছে কোষের আসল কারিগররা, বিভিন্ন কোষ অঙ্গাণু। প্রত্যেকটার আছে নির্দিষ্ট কাজ। তাহলে তো এদের একটা একটা করে চেনা দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? নিঃসন্দেহে নিউক্লিয়াস। একে বলা হয় কোষের মস্তিষ্ক বা কন্ট্রোল রুম। ঠিক যেমন একটা শহরের মেয়র বা অ্যাডমিনিস্ট্রেটর সব সিদ্ধান্ত দেন, তেমনি নিউক্লিয়াস কোষের সমস্ত জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। মানে কখন কোষটা ভাগ হবে, কি প্রোটিন তৈরি হবে, সব নির্দেশ আসে এখান থেকেই? ঠিক তাই। কিভাবে এই নিয়ন্ত্রণটা করে সে? এর ভেতরে এমন কি আছে? এর ভেতরেই আছে আমাদের জীবনের নীল নকশা বা ব্লুপ্রিন্ট, ডিএনএ। এই ডিএনএ সুতোর মতো জট পাকিয়ে থাকে, যাকে বলে ক্রোম্যাটিন জালিকা। কোষ বিভাজনের সময় এগুলোই মোটা হয়ে ক্রোমোজোম তৈরি করে। আর এই ক্রোমোজোমের মধ্যেই থাকে জিন, যা আমাদের সব বংশগত বৈশিষ্ট্য, যেমন চুলের রং, চোখের মণি, উচ্চতা, সবকিছু নির্ধারণ করে। দারুণ। তাহলে শহরের প্রশাসনিক ভবন হলো নিউক্লিয়াস। কিন্তু শহরটা চালানোর জন্য তো শক্তি লাগবে। সেই শক্তিটা কোথা থেকে আসে? আমাদের বইয়ে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়েছে। নামটা বেশ নাটকীয়। এর পেছনের কারণটা কি? এটা আক্ষরিক অর্থেই কোষের পাওয়ার প্ল্যান্ট। আমরা যে খাবার খাই, সেই খাবারকে অক্সিজেনের সাহায্যে ভেঙে শক্তি উৎপাদন করার কাজটাই হয় মাইটোকন্ড্রিয়ার ভেতরে। মানে শক্তি তৈরি হয় এখানে? হ্যাঁ, এই শক্তিটা এইটিপি নামের একটা অণুর মধ্যে জমা থাকে, যা কোষ তার সমস্ত কাজে ব্যবহার করে। আমরা যখন দৌড়াই বা ব্যায়াম করি, তখন আমাদের পেশি কোষের প্রচুর শক্তি লাগে। তখন এই মাইটোকন্ড্রিয়াগুলোই বেশারকম কাজ করে শক্তি যোগান দেয়। ও আচ্ছা, এই কারণেই পরিশ্রম করলে আমাদের শরীর গরম হয়ে যায়। ঠিক তাই, এই প্রক্রিয়াতেই তাপ উৎপন্ন হয়। তার মানে আমাদের শরীরের ভেতরের এই ছোট্ট পাওয়ার হাউসগুলোই আমাদের সব কাজে শক্তি যোগাচ্ছে। আচ্ছা, এটা তো গেল আমাদের প্রাণীদের কথা। উদ্ভিদ তো আর আমাদের মতো খাবার খায় না। সে নিজের খাবার নিজে তৈরি করে। তার জন্য কি বিশেষ কোনো ব্যবস্থা আছে?
খুব ভালো একটা পয়েন্ট। হ্যাঁ, উদ্ভিদের ঠিক এই কাজটার জন্যই একটা বিশেষ অঙ্গাণু আছে যা প্রাণী কোষে নেই। এর নাম প্লাস্টিড। প্লাস্টিড? হ্যাঁ, প্লাস্টিড মূলত ৩ ধরনের হয় আর প্রত্যেকটার কাজ আলাদা। কি কি সেই ৩ রকম? প্রথম আর সবচেয়ে বিখ্যাত হল ক্লোরোপ্লাস্ট। এর রং সবুজ কারণ এর ভেতরে ক্লোরোফিল নামের এক সবুজ রঞ্জক থাকে। এই ক্লোরোফিলের জন্যই তো গাছের পাতা সবুজ দেখায়, তাই না? একদম। এই ক্লোরোফিলই সূর্যের আলো ব্যবহার করে জল আর কার্বন ডাই অক্সাইড থেকে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এই প্রক্রিয়াটার নাম সালোক সংশ্লেষক। আর এই প্রক্রিয়ার ফলেই পৃথিবীর বাতাসে অক্সিজেন তৈরি হয়, যা ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারব না। তার মানে একটা ছোট্ট অঙ্গাণু পুরো পৃথিবীর প্রাণীকুলকে বাঁচিয়ে রেখেছে। বাকি দুটো প্লাস্টিড কি করে? দ্বিতীয়টা হলো ক্রোমোপ্লাস্ট। এটা হলো রঙিন প্লাস্টিড, হলুদ, কমলা, লাল। ফুল বা ফলের যে সুন্দর রং আমরা দেখি, যেমন টমেটোর টকটকে লাল রং বা গাঁদা ফুলের হলুদ রং, তার কারণ এই ক্রোমোপ্লাস্ট। এই রঙগুলোর কি কোনো কাজ আছে? অবশ্যই। এই রঙগুলো মৌমাছি বা প্রজাপতির মতো কীট পতঙ্গকে আকর্ষণ করে পরাগায়নে সাহায্য করে। এটা প্রকৃতির নিজস্ব বিজ্ঞাপন ব্যবস্থা আর কি। দারুণ তো। আর তৃতীয়টা? তৃতীয়টা হল লিউকোপ্লাস্ট, যার কোনো রং নেই। এর প্রধান কাজ হল কোদাম ঘরের মতো খাদ্য সঞ্চয় করা। ক্লোরোপ্লাস্ট যে অতিরিক্ত খাদ্য তৈরি করে তা গাছের মূল বা বীজের মতো অংশে এই লিউকোপ্লাস্ট জমা করে রাখে। যেমন আলুর ভেতরে যে শ্বেতসার বা স্টার্চ থাকে, তা আসলে লিউকোপ্লাস্টের মধ্যেই সঞ্চিত থাকে। আচ্ছা, উদ্ভিদ কোষের ছবিতে প্রায় দেখা যায় যে কোষের প্রায় পুরোটা জুড়েই একটা বিশাল ফাঁকা জায়গা থাকে। ওটা কি? ওটা মোটেও ফাঁকা জায়গা নয়। ওটাকে বলে কোষ গহ্বর বা ভ্যাকিউল। পরিণত উদ্ভিদ কোষে এটা এতটাই বড় হয় যে নিউক্লিয়াস সহ বাকি অঙ্গাণুগুলোকে একপাশে ঠেলে দেয়। এর ভেতরে যা থাকে তাকে বলে কোষরস, যার মধ্যে জল, খনিজ লবণ, শর্করা, এমনকি কিছু বর্জ্য পদার্থও জমা থাকে। তার মানে ওটা কোষের নিজস্ব ওয়াটার ট্যাঙ্ক আর ডাস্টবিন দুটোই। অনেকটা সেরকমই। এই রসে ভর্তি থাকার কারণে কোষটা বেশ টানটান আর সতেজ থাকে। গাছে জল না দিলে যে পাতাগুলো নেতিয়ে পড়ে, তার কারণ এই কোষ গহ্বরের জল কমে গিয়ে কোষগুলো চুপসে যায়। আমি আমাদের সোর্সে একটা অদ্ভুত শব্দ পেয়েছি, প্রাইমোরিয়াল ইউট্রিকল। এটা ঠিক কি? খুব ভালো একটা পর্যবেক্ষণ। যখন কোষ গহ্বরটা বড় হতে হতে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমকে কোষ প্রাচীরের ভেতরের দিকে পাতলা একটা স্তরের মতো ঢেলে দেয়, সাইটোপ্লাজমের সেই অবস্থাকেই প্রাইমর্ডিয়াল ইউট্রিকাল বলে। ও আচ্ছা, এটা পরিণত উদ্ভিদ কোষের একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, যা কোষকে সতেজ রাখতে সাহায্য করে। বেশ। আচ্ছা, আমরা তো প্রশাসনিক ভবন মানে নিউক্লিয়াস আর পাওয়ার প্ল্যান্ট মাইটোকন্ড্রিয়া নিয়ে কথা বললাম, কিন্তু শহরে তো জিনিসপত্র বানানোর কারখানাও থাকা দরকার। তেমন কিছু কি আছে কোষের ভেতরে? অবশ্যই আছে। কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারখানা হল রাইবোজোম। এগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র দানা, কিন্তু কাজটা বিশাল। কি কাজ করে? নিউক্লিয়াসের ডিএনএ থেকে যে নির্দেশ আসে, সেই নির্দেশ অনুযায়ী প্রোটিন তৈরি করার কাজটাই করে রাইবোজোম। আমাদের চুল, নখ, পেশি, এনজাইম সবকিছুই তো প্রোটিন দিয়ে তৈরি। তাই রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তাহলে এতক্ষণের আলোচনা থেকে যদি উদ্ভিদ আর প্রাণীকোষের মধ্যে পার্থক্য করতে বলা হয়, তাহলে কোন ৩টি বিষয়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যাবে? পরীক্ষার জন্য এটা তো একটা জরুরি প্রশ্ন। একদম। যদি খুব সহজে মনে রাখতে হয়, তাহলে ৩টি মূল পার্থক্য মাথায় রাখলেই চলবে। ১. উদ্ভিদ কোষে একটা শক্ত কোষ প্রাচীর আছে, যা প্রাণী কোষে নেই। নেই। ২. উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, যা দিয়ে সে নিজের খাদ্য নিজে তৈরি করে। প্রাণী কোষে এর কোনো প্রয়োজন নেই, তাই প্লাস্টিডও নেই। ঠিক। আর ৩. উদ্ভিদ কোষে একটা বিশাল কেন্দ্রীয় কোষ গহ্বর থাকে, যা প্রাণী কোষে সাধারণত থাকে না, বা থাকলেও খুব ছোট হয়। এর বাইরেও তো একটা পার্থক্য আছে, সেন্ট্রোজোমিয়ামের একটা অঙ্গাণু নিয়ে। ওটার কাজ কি? হ্যাঁ, প্রাণী কোষে সেন্ট্রোজোম নামের একটা অঙ্গাণু থাকে, যা কোষ বিভাজনের সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু উন্নত উদ্ভিদ কোষে এটি থাকে না। আচ্ছা, সব কোষে কি এত জটিল, এত অঙ্গাণু দিয়ে ভরা, নাকি আরও সরল কোনো কোষও আছে? আচ্ছা, নিউক্লিয়াসের গঠনের ওপর ভিত্তি করে কোষকে মূলত ২ ভাগে ভাগ করা হয়। এতক্ষণ আমরা যা আলোচনা করলাম, মানে যাদের সুগঠিত নিউক্লিয়াস এবং পর্দায় ঘেরা সব অঙ্গাণু আছে, তাদের বলে
ইউক্যারিওটিক বা আদর্শ কোষ। উন্নত উদ্ভিদ আর প্রাণী। হ্যাঁ, কিন্তু পৃথিবীতে আরও এক ধরনের কোষ আছে যারা অনেক বেশি সরল আর প্রাচীন। তারা কারা? তাদের বলে প্রোক্যারিওটিক বা আদিকোষ। এদের কোনো সুগঠিত নিউক্লিয়াস নেই, ডিএনএ বা জেনেটিক উপাদানটা সাইটোপ্লাজমের মধ্যেই ভাসতে থাকে। এদের মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড বা অন্য কোনো পর্দায় ঘেরা অঙ্গাণুও থাকে না। ব্যাকটেরিয়া হলো এর সবচেয়ে ভালো উদাহরণ। এরা পৃথিবীর প্রথম প্রাণীর রূপ, কোটি কোটি বছর ধরে এভাবেই টিকে আছে। তাহলে সব মিলিয়ে কোষ ব্যাপারটা একটা স্বয়ংসম্পূর্ণ ছোট্ট শহরের মতোই, যার নিজস্ব প্রশাসন, বিদ্যুৎ কেন্দ্র, কারখানা, সীমানা, প্রাচীর সবই আছে। আর এই কোটি কোটি শহর মিলেই একটা জীবদেহকে সচল রাখছে। একদম তাই। আর উদ্ভিদ ও প্রাণীকোষের পার্থক্যগুলো তাদের জীবনযাত্রার ভিন্নতারই প্রতিফলন। উদ্ভিদকে এক জায়গায় স্থির থেকে পরিবেশের মোকাবেলা করতে হয়, নিজের খাবার বানাতে হয়, তাই তার আছে শক্ত কোষপ্রাচীর আর ক্লোরোপ্লাস্ট। অন্যদিকে প্রাণীকে খাবারের জন্য বা আত্মরক্ষার জন্য নড়াচড়া করতে হয়, তাই তার কোষগুলো অনেক বেশি নমনীয়, কোষপ্রাচীরবিহীন। গঠনটাই তাদের কাজকে সমর্থন করে। আমরা কোষের ভেতরের জগৎটা ঘুরে দেখলাম, বুঝলাম কিভাবে একটা ছোট্ট একক জীবনের সব কাজ করে। কিন্তু আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই। আমরা তো একটা কোষের কথা বললাম, কিন্তু এই কোটি কোটি কোষ কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করে, কিভাবে তারা একসঙ্গে কাজ করে একটা হাত, একটা চোখ বা একটা সম্পূর্ণ মস্তিষ্ক তৈরি করে? একটা একক কোষ থেকে একটা জটিল জীবদেহ হয়ে ওঠার এই যে যাত্রা, যেখানে কোষেরা নিজেদের মধ্যে কথা বলে, দল বাঁধে এবং একে অপরকে সহযোগিতা করে, জীববিজ্ঞানের সবচেয়ে বড় রহস্য আর বিস্ময় তো সেখানেই লুকিয়ে আছে। এটা আসলে কোষীয় স্তরে একতার এক অবিশ্বাস্য গল্প।